This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ক্যানিংয়ে আত্মীয়র বাড়িতে ঘুরতে গিয়ে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি। কাশ্মীর ও কলকাতা পুলিশের যৌথ তল্লাশি অভিযানে জালে জঙ্গি ধৃত জঙ্গির নাম জাভেদ আহমেদ মুন্সি। কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ধৃত জঙ্গি জাভেদ। ভুয়ো পাসপোর্ট কাণ্ডের পর এবার জালে জঙ্গি। কাশ্মীরের নাগাল না পেলেও বাংলায় মিলল হদিশ। ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে এসে গ্রেফতার জাভেদ মুন্সি নামে এক জঙ্গি। ধৃত জঙ্গি তেহরিক উল মুজাহিদিন নামে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। জম্মু কাশ্মীর পুলিশের ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে তার। উপত্যকাতে থেকে চলত জঙ্গি কার্যকলাপ। গোপন সূত্রে খবর পেয়ে বাংলায় তল্লাশি চালায় কাশ্মীর পুলিশ। তবে কি বাংলায় নেটওয়ার্ক বিস্তারের কাজ চলছে? গোয়েন্দা সূত্রে খবর, বাংলায় বেড়েছে জঙ্গি কার্যকলাপ। মুর্শিদাবাদ, হরিহরপাড়া, আলিপুরদুয়ার, ফালাকাটাতে বেড়েছে জঙ্গি কার্যকলাপ। জেলার সীমান্তবর্তী এলাকাকে কাজে লাগাতে চায় জঙ্গি সংগঠনগুলি। ওখান থেকে প্রেসার খাচ্ছে পুলিশের, এখানে চলে আসছে। পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আসলে থাকা যাচ্ছে এবং যারা দীর্ঘস্থায়ী ভাবে থাকবে, তো আত্মীয়র বাড়িতে এসে টেম্পোরারি, যারা দীর্ঘস্থায়ী চলে আসছে তাদের রেশন কার্ড, ভোটার কার্ড, জমি সব হয়ে যাচ্ছে। এইরকম ভালো জায়গা ওদের আর কোথায় আছে? এটা তো ওদের আশ্বাস, যেদিন ওরা খুলবে, রূপ বেরোবে, সেই দিন এখানকার প্রকৃত যারা পশ্চিমবঙ্গের আদিবাসী, যারা আমাদের মতো লোকেদের খুব অসুবিধা হবে। এখান থেকে একবার বাংলাদেশ থেকে এসে তারা পার্টিশনের সময় এখানে এসছেন, প্রচুর জায়গা জমি ছিল এখানে, যাই হোক কষ্ট করে একটা জেনারেশন লেগে গেছে, তারা দাঁড়িয়ে গেছেন। এখান থেকে তারা খেয়ে কোথায় যাবেন? চিন্তা করুন, এখনই তো পশ্চিমবাংলার বাইরে গেলেই আমাদের ধরে নেয় বাংলাদেশি মুসলমান, প্রমাণ করতে হয়। আমার একটা ইমেজ হয়ে গেছে। আগে উত্তরপ্রদেশের, বিহারের আমরা বারবার বলতাম টেরোরিজম দিয়ে, ওদের ওখানে সবই মাফিয়া রাজ চলে। সেইটা আমরা সেই জায়গাটা নিয়েছি। সবই তো জামাতে মুজাহিদিন, বাংলাদেশ, আনসারুল্লাহ, কাশ্মীরি জঙ্গি সবই আমরা এখন এখানে সব পাবে। এটা মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে সম্প্রতি গ্রেফতার হয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সদস্য সাদ রাডি ওরফে সাদ রাডির দুই ঘনিষ্ঠ। তাই গোয়েন্দাদের অনুমান, বাংলা হয়ে গোটা দেশে নেটওয়ার্ক ছড়াতে চাইছে জঙ্গি সংগঠনগুলি। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর+ নিউজ। কাশ্মীরের শ্রীনগরের তানপুরায় বাড়ি এই জাভেদ মুন্সির। এখানেও একটা প্রশ্ন আছে, আদৌ কি সেখানের বাসিন্দা নাকি পাকিস্তানের বাসিন্দা? কোনো এক সময় ভারতে এসে পড়েছিল, এরপর যা হয় এখানেই জাল আধার কার্ড তৈরির সঙ্গে হয়তোবা ভোটার কার্ডও তৈরি হয়ে গিয়েছে, এখানেই ব্যাংক অ্যাকাউন্ট, এখানে বসবাস করত এবং তার শালাবাবুর বাড়ি আমাদের এই রাজ্যে দক্ষিণ 24 পরগনার ক্যানিং হাসপাতাল মোড়ে, সেখানে গুলশান হাউস, উইন্টার গিফট গুলশান হাউস, একদম বাড়ির সামনে সেই রকমই একটি সাইনবোর্ড লাগানো। তার আড়ালে চলতো গিয়ে শালের ব্যবসা। পুজো মিটতে না মিটতেই আমরা জানি জম্মু কাশ্মীর থেকে এই শাল ব্যবসায়ীরা তারা চলে আসে। সেই মার্চ এপ্রিল পর্যন্ত এই রাজ্যের আনাচে কানাচে তারা ঘুরে বেড়ায়, তারা ফেরি করে। সেই রকমই শালের ব্যবসা এই গুলশান হাউস দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। তার আড়ালে স্লিপার সেলের কাজ চলতো, জঙ্গি কার্যকলাপের কাজ চলতো, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। কে এই জাভেদ মুন্সি? জাভেদ মুন্সি নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সক্রিয় সদস্য। এর আগে লস্করি তৈবার হয়েও সে কাজ করেছে। আর কি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, সংক্ষেপে যাকে বলা হয় আইইডি, সেই আইইডি বিস্ফোরক তৈরিতেও একেবারে সিদ্ধহস্ত এই জাভেদ আহমেদ মুন্সি। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অর্থাৎ ইউএপিএ ধারায় মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এবার সেই পুলিশের চালে যৌথ অভিযানে গ্রেপ্তার এই জাভেদ মুন্সি। তাকে গতকালই প্রডিউস করা হয় কোর্টে। আলিপুর আদালতের বিচারক 31শে ডিসেম্বর পর্যন্ত তার ট্রানজিট রিমান্ডে দিয়েছে, অর্থাৎ তাকে কাশ্মীর নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব ক্যানিংয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি সজনা লাহিড়ী। সজনা বিশ্বজিৎ নস্কর এবং সজনা লাহিড়ীও রয়েছে। কি আপডেট খবর আছে?
কিন্তু এই মুহূর্তে আছি এই জাভেদ মুন্সি যে বাড়িতে ছিল সেই তার যে জামাইবাড়ির বাড়িতে, সেই জামাইবাড়ির সামনে রয়েছে। দেখো এখানে কিন্তু তার পুরো গেট তালা চাবি দেওয়া রয়েছে তার ভিতর থেকে। এখান থেকে অনেকবার ডাকাডাকি করার পরেও কিন্তু কোনো আওয়াজ করছে না, বলছে নেই। সে মহিলারা আছে তারা কিন্তু একেবারের জন্য কিন্তু গেট খুলছে না, যাতে কোনো ভিতরে কেউ মিডিয়া বা সাংবাদিক যাতে ঢুকতে না পারে। একেবারেই কিন্তু দেখো তার বাড়িতে কিন্তু ভিতরের দরজাগুলো খোলা আছে, কিন্তু দেখো বাইরে থেকে পুরো গেট ভিতর থেকে বন্ধ করা আছে। এবং এলাকার তারা যেটা জানাচ্ছে তারা কিন্তু মুখ যাতে না খুলতে পারে তার জন্য কিন্তু এই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং একেবারেই দেখো এই যে ক্যানিং যে হসপিটালের মোড়ের কাছে ক্যানিং, এই হসপিটালের মোড়ের থেকে সামান্য দেখো এখানে হাত বসে গেলেই কিন্তু সেখানে কিন্তু এই তার বাড়িতে যে ক্যানিং হসপিটাল মোড়, একেবারেই দেখো সেই এখান থেকে দেখা যাচ্ছে ক্যানিং হসপিটাল মোড়, সেখান থেকে এই বাড়িটা তার ঠিক 50 মিটার দূরে বলা যায়। এবং সেখানে দেখো আশেপাশে বাড়ির লোকরাও, তাদের সাথেও আমরা কথা বলবো। এবং সেখানে দেখো যে এখান থেকে কাছাকাছি যেটা এখান থেকে ক্যানিংয়ে যে 2-3টে নদী পেরিয়ে কিন্তু একেবারে সেখানে কিন্তু দেখো সে বাংলাদেশের থেকে চলে যাওয়ার সম্ভাবনা বলে এটা আমরা যেটা যে সূত্র থেকে যেটা জানতে পারছি, সেই মতো কিন্তু তিনি এখানে 2-3 দিন আগে শুক্রবার বা বৃহস্পতিবার কিন্তু তিনি এখান থেকে গা ঢাকা দিয়েছিলেন। একেবারেই দেখো তার আগে কিন্তু তার ফোনে লোকেট করেছে, যেহেতু তার নামে বেশ কিছু কেস রয়েছে এই জাভেদ মুন্সি। এবং সাথে সাথে দেখো জম্মু কাশ্মীর পুলিশ ও কলকাতা পুলিশ ও দক্ষিণ 24 পরগনার যে পুলিশ, যে দক্ষিণ 24 পরগনার যে পুলিশের সহায়তায় এখানে কিন্তু তাকে গতকাল তার আগের দিন ভোরে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়। আমি এই মুহূর্তে যে আমার যে কলকাতার যে প্রতিনিধি, আমি এই মুহূর্তে যাব একটু সঞ্জনার কাছে। সঞ্জনা যে এখানে কিছু আমি সঞ্জনার কাছে জানতে চাইবো যে সে তো কলকাতায় ছিল সঞ্জনা, তিনি কলকাতা থেকে তার যে আলিপুর কোর্টে তুলেছিল ট্রানজিট রিমান্ডে, তাকে হচ্ছে জম্মু কাশ্মীর নিয়ে গেল। এই সঞ্জনা এর বিষয়ে আরো কিছু যদি বিষয়বস্তু জানে একটু জানো। একদমই দেখো, গতকাল আমরা দেখেছি যে আলিপুর কোর্ট তারা কার্যত দেখা গিয়েছে যে পুরো বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আগামী 31 তারিখ পর্যন্ত ট্রানজিট রিমান্ডে পাঠানো হয়েছে। তবে এই যে ব্যক্তি অর্থাৎ জাভেদ মুন্সি, তার মুন্সিয়ানা কিন্তু কম ছিল না। সে দেখা গিয়েছে যে দীর্ঘদিন 1990 সালে যখন তারিকে মুজাহিদ্দিন ফর্ম হয় তারপর থেকে সে কার্যত অ্যাক্টিভ এখানকার সদস্য ছিল। এবং পাকিস্তানে সে গিয়েছে, পাকিস্তানের ভুয়ো পাসপোর্ট পাওয়া গিয়েছে তার কাছে, অর্থাৎ কাশ্মীরের বাসিন্দা হয়ে সে কাশ্মীরের বাসিন্দা হয়ে সে পাকিস্তানে যায়। সেখানে আধুনিক বিভিন্ন অস্ত্র সম্পর্কে সে প্রশিক্ষণ নেয় এবং সবথেকে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আইডির প্রশিক্ষণ নেয়। এবং আইডি এমন একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে রীতিমতো কিন্তু আইডি প্রশিক্ষণ হওয়া মানে সে রীতিমতো তার যে বিভিন্ন রকমের বিস্ফোরণ, সেই বিষয়টা সম্পর্কে তার কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞান ছিল। এর পাশাপাশি যেটা দেখা গিয়েছে যে তার এগেইনস্টে ইউপিএ অ্যাক্টে মামলা রয়েছে, অর্থাৎ দেশদ্রোহিতার মামলাও রয়েছে। এর আগেও সে একাধিক কেসে তার কিন্তু তার এগেইনস্টে কেস ছিল। এবং এই জাভেদ মুন্সি তাকে রীতিমতো ট্র্যাক করছিল কাশ্মীর পুলিশ, এবং কাশ্মীর পুলিশ তাকে দীর্ঘদিন ট্র্যাক করে দেখতে পাওয়া যায় যে সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। এবং সেই মতোই সে এই বাড়িতে, যে বাড়িতে তার শালার বাড়ি, সেই শালার বাড়িতে এসে সে থাকে। এবং শনিবার রাত্রিবেলা সে এসে পৌঁছয়। তারপরেই দেখা যায় যে পুলিশ বাহিনী, একদিকে রাজ্য পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স, তার পাশাপাশি কাশ্মীর পুলিশ অর্থাৎ জেএনকে পুলিশ একসাথে যৌথভাবে এই বাড়ি ঘিরে ফেলে। এবং তারপরেই দেখা যায় যে এই ব্যক্তি অর্থাৎ জাভেদ মুন্সি তাকে গ্রেফতার করে। এবং তার পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করা হলে, যেহেতু এটা তার শালার বাড়ি, তার শালাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, শালার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারা কার্যত বলেন যে তারা কাশ্মীরের থেকে শাল বিক্রি করেন, খুব কম সময়ের জন্যই তারা এখানে আসেন, এখানে শাল বিক্রি করে চলে যান। কিন্তু তার এই জঙ্গি কার্যকলাপের বিষয়ে তারা কিছুই জানেন না। যদিও এর আগেও কলকাতায় এসেছে এই মুন্সি অর্থাৎ জাভেদ মুন্সি, সে আগেও কলকাতায় এসেছে, ভিক্টোরিয়া ঘুরে দেখেছে এবং বিভিন্ন জায়গায় সে ঘুরেছে। কিন্তু কেন কলকাতার বিভিন্ন জায়গায় সে ঘুরে দেখেছে সেটা কিন্তু রীতিমতো কার্যত তাজ্জব বিষয় গোয়েন্দাদের কাছে। কোনো নাশকতার ছক যদি নাও থেকে থাকে, এমনিতেই দেখা গিয়েছে যে আমাদের রাজ্যকে বিভিন্ন জঙ্গি বাহিনী বা জঙ্গি গোষ্ঠী তারা সেফ শেল্টার হিসেবেই কিন্তু ব্যবহার করে এসছে। এর আগেও তুমি যদি দেখো প্রচুর জেএমবি জঙ্গি, বিশেষ করে
জেএমবির বাংলা সংগঠন, সেই বাংলাদেশের যে সংগঠন রয়েছে এবি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা, তারাও কিন্তু একই রকমভাবে এই রাজ্যকে ব্যবহার করেছে সেফ শেল্টার হিসেবে। তুমি যদি একটু এগিয়ে যাও, হরিহরপাড়া থেকে অসম এসটিএফ রাতে গ্রেফতার হয়েছে জঙ্গি। অর্থাৎ এই বাংলাদেশে উত্তাল পরিস্থিতির পর বিভিন্ন জঙ্গি সংগঠন যে সক্রিয় হয়ে উঠেছে এমনটা কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর ছিলই, এবং তারপর থেকে দেখা যাচ্ছে একের পর এক জঙ্গি গ্রেফতার। এবং এই যে পাকিস্তানি জঙ্গি পাকিস্তানের শেল্টার পাওয়া, সে শুধুমাত্র তারিকি মুজাহিদ্দিনের সক্রিয় সদস্য ছিল এমন নয়, এরপর এছাড়াও দেখা গিয়েছে লস্করি তৈবার সঙ্গেও তার যোগাযোগ ছিল, এবং তাদের সেটা মূল উদ্দেশ্য অর্থাৎ কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা, পাকিস্তানের সঙ্গে যোগ করা এবং পাকিস্তানকে অভিন্ন কাশ্মীর একসঙ্গে করে তোলা, এটাই কিন্তু মূল লক্ষ্য ছিল এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এরপরে যত সময় এগোবে তত এই জাভেদ মুন্সির বিষয়ে আরো নানান রকম তথ্য কিন্তু উঠে আসবে, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। আমি সঞ্জনা, তুমি দীর্ঘদিন ধরে এই ক্রাইম বিটটা করছো, আমি তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, সেফ শেল্টার বা সেফ করিডোর যেটাই তুমি বর্ণনা করো, সেইটা হিসেবে যদি ওয়েস্ট বেঙ্গলকে ইউজ করে তাহলে নিশ্চয়ই এখানে কোনো বিস্ফোরণের ছক সে করবে না। তাহলে কাশ্মীর থেকে এখানে এসছিল কি বাংলাদেশে চলে যাওয়ার জন্য? প্রশ্ন তো আসেই। সঞ্জনা, যে চলে যাওয়া সেন্টার বা হচ্ছে বাংলাদেশ, সেই জায়গায় এই জাভেদ মুন্সির কি কি পরিকল্পনা চলে, কি মনে করছো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সূত্র মারফত যে কাশ্মীর পাকিস্তানে সে দীর্ঘদিন থেকেছে, সেখানে প্রশিক্ষণ নিয়েছে, এরপরে সে ফিরে এসেছিল আমাদের ভারতে। এছাড়াও ভারতে এসে সে একাধিক কার্যকলাপ ঘটিয়েছে। এর আগে দেখা গিয়েছে যে সেনাবাহিনীর ওপর হামলা চালানো, এছাড়াও লোকাল অর্থাৎ কাশ্মীরের কিছু স্থানীয় নেতাকে খুন করা, এই ধরনের নানান রকমের কার্যকলাপ বা দেশদ্রোহিতার যে অ্যাক্ট অর্থাৎ ইউএপিএ অ্যাক্ট, সেই অ্যাক্টও কিন্তু এই অভিযুক্তের এগেনস্টে রয়েছে। এর যেটা এখনো পর্যন্ত পরিকল্পনা ছিল, যেটা অ্যাপারেন্টলি তদন্তকারীরা মনে করছেন যে এই ব্যক্তি সে কার্যত এইখানকে এই আমাদের রাজ্যকে শেল্টার হিসেবে রেখে তার কিন্তু পরিকল্পনা ছিল বাংলাদেশ যাওয়ার, এবং ভারত থেকে বাংলাদেশ যাওয়া খুব ইজি। একদিকে যেরকম জলপথ রয়েছে, এছাড়াও উত্তর 24 পরগনার বিস্তর সীমান্ত রয়েছে, যেখানে রাজ্য কেন্দ্রের দ্বন্দ্বের জন্য কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, এবং সেই জায়গা এখনো পর্যন্ত অনেকাংশেই কিন্তু দেখা যাচ্ছে যে সেখানকার যে নজরদারি সেটা কিন্তু অনেকটাই কট্টর করা হলেও এখনো সে অর্থে কিন্তু নজরদারি অনেক সময় ফাঁকফোকর দিয়ে এড়ানো যায়। এবং একটি রিপোর্টেও উঠে এসেছে প্রত্যেক দিন 100 জন করে বাংলাদেশ অনুপ্রবেশকারী এ রাজ্যে আসে, এবং সেই জায়গা থেকে দেখতে গেলে অনুপ্রবেশকারী যদি এই রাজ্যে আসতে পারে ফাঁকফোকর গলিয়ে, তাহলে এ রাজ্য থেকে অন্য দেশে যাওয়াটা কোনো কিন্তু বিষয় নয়। এছাড়াও আরও একটি বিষয় রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নেপালকে ব্যবহার করা। যেহেতু পশ্চিমবঙ্গ থেকে নেপাল যাওয়া সেটা খুব ইজি অ্যাক্সেস, তো সেই জন্যই মনে করা হচ্ছে যে নেপালকে দিয়ে বাংলাদেশ যাওয়া বা এখান থেকে ডিরেক্ট বাংলাদেশ যাওয়া এবং বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়া আরও সোজা। কারণ বর্তমানে বাংলাদেশ সরকার এবং পাকিস্তান সরকার দুজনেই কিন্তু অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছে। এমনকি তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে চট্টগ্রাম বন্দরে যত পাকিস্তানি জাহাজ এসে পৌঁছবে, বর্তমানে সেই জাহাজগুলো কিন্তু চেকিং করা হচ্ছে না। সেক্ষেত্রে দুটো দেশের যেহেতু সম্পর্ক এই জায়গায় এসে পৌঁছেছে, সেই জন্যই বলা যেতে পারে যে বাংলাদেশে যাওয়া এবং সেখান থেকে পাকিস্তান যাওয়া অনেকটাই ইজি। অ্যাপারেন্টলি তদন্তকারীরা মনে করছে এমনটাই কিন্তু পরিকল্পনা ছিল। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, চিকেন নেক অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের যে চিকেন নেক রয়েছে, সেটাকে কিন্তু অন্যতমভাবে এই জঙ্গি গোষ্ঠীর একটা নজরে রয়েছে, সেটাকে করায়ত্ত করা। এবং তোমাকে জানিয়ে রাখি যে গতকালই ভারতের সেনাবাহিনী সেখানে বিশেষ ড্রোন ওড়ানোর ব্যবস্থাও করেছে, এবং গতকাল থেকেই চিকেন নেকের ওপর নজরদারি চলছে বিশেষভাবে ড্রোনের মাধ্যমে। সেক্ষেত্রে এই চিকেন নেক যে অন্যতম এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সারা দেশের কাছে, এবং সেটা যে জঙ্গি গোষ্ঠীর অন্যতম একটা করায়ত্ত বা স্বায়ত্তশাসন করার যে একটা জায়গা তৈরি করতে চলেছে, তেমনটাই যে তারা চাইছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। আর তদন্তকারীদের যেটা অনুমান যে এই বিষয়টাকে কেন্দ্র করেই তাদের কিন্তু অ্যাপারেন্টলি যেটা পরিকল্পনা ছিল যে বাংলাদেশ হয়ে পাকিস্তান যাওয়া, সেটা বাংলাদেশকে নেপাল হয়ে বাংলাদেশও যেতে পারে, সেটা বাংলাদেশ হয়েও কিন্তু পাকিস্তান যেতে পারে, এমনটাই কিন্তু পরিকল্পনা ছিল, যেটা এখনো অবধি জানতে পারা যাচ্ছে।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের দুই প্রতিনিধি সঞ্জলা লাহিড়ী এবং বিশ্বজিৎ লস্করের সঙ্গে।